হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল প্রাইড অফ সায়েন্স একাডেমি। আমি সুরঞ্জন মিস্ত্রি। আজকে আমরা ক্লাস 9-এর আমাদের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম আগের দিন, দেখবেন 15.2 ত্রিভুজের ক্ষেত্রফল, সেই চ্যাপ্টারটার পরবর্তী পার্ট অর্থাৎ সেকেন্ড পার্ট আমরা এই ভিডিও আলোচনা করব। দেখো, সেকেন্ড পার্টে বা এই টোটাল ত্রিভুজের চ্যাপ্টারটা একটুখানি কঠিন, অর্থাৎ এখানে কিছু অঙ্ক বুঝতে খুব একটু অসুবিধা হবে একটুখানি, ঠিক আছে? তো চেষ্টা করে ভালো করে বোঝার এবং চেষ্টা করো। দেখো, আজকে আমরা ফার্স্টে আগের দিন 9 অবধি আমরা করেছিলাম এক্সারসাইজের। আজকে আমরা 10-এরটা থেকে শুরু করব। এটা অতটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য। আমি বলে দেবো কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়। তাও আমি পড়াচ্ছি। দেখো, পহলরামপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিনটি দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার, 30 মিটার। মানে একটা ত্রিভুজাকৃতি একটা মাঠ আছে এরকম, 26 মিটার, 28 মিটার এবং 30 মিটার, তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি ঘাস লাগাতে। এবার বলো, ঘাস কোথায় লাগায়? ঘাস নিশ্চয়ই ক্ষেত্রফলে লাগায়। তাহলে আমরা কি বার করবো? এর ক্ষেত্রফল বার করবো। তাহলে ফার্স্টে ক্ষেত্রফল বার করা। তিনটে, এটা কি ত্রিভুজ? এটা তিনটে আলাদা আলাদা বাহু, মানে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা সবাই আমরা জানি। তো সেই ফর্মুলাটা বার করতে গেলে, অর্থাৎ আমাকে ফার্স্ট কি বার করতে হবে? পরিসীমা। পরিসীমা এখানে সামনে লিখতে পারো যে মাঠের পরিসীমা। মাঠের পরিসীমা সমান সমান পরিসীমা কি হবে? তিনটে বাহুর যোগফল, দ্যাট মিন 28 প্লাস 26 প্লাস 30। 28, 26 প্লাস 30 যোগ করলে কত হবে? 84 হবে। এবার আমাদের কি বার করতে হবে? অর্ধ পরিসীমা। সুতরাং অর্ধ পরিসীমাকে কি বলে? এস বলে, তাই তো? অর্ধ পরিসীমা কি হবে? 84/2। কাটাকুটি করলে কত হয়? 42। তাহলে 42 অর্ধ পরিসীমা কত হলো? 42। এবার আমরা কি করব? ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল মনে করো? √s ইন্টু এস মানে কত? এস মানে হচ্ছে 42, এই যে এস এর মান। এবার এস মাইনাস এ মানে 42 মাইনাস এ ধরো প্রথম, এইটা 28। এরকম কোনো ব্যাপার নেই যে কোনটা এ ধরবো, কোনটা বি ধরবো, কোনটা সি ধরবো, যে কোনো যেটা খুশি ধরা যেতে পারে। তাহলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু আবার এস মাইনাস বি, আমি বি 26 ধরছি, তারপরে এস মাইনাস সি মানে 42 মাইনাস 30। এবার আমরা একটা ক্যালকুলেশন করবো, বড় করে রুট দিই। 42টা 42 লিখে দিলাম। এবার দেখো, 42 থেকে 28, 42 থেকে যদি 28 বিয়োগ করি কত হবে? 14 হবে। 42 থেকে যদি 26 বিয়োগ করি কত হবে? 16 হবে। আর 42 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 12 হবে। এবার এটাকে আমাকে ভাঙতে হবে। দেখো, 42কে আমি লিখতে পারি 3 ইন্টু 14, কারণ 3 14 42, কারণ এখানে অলরেডি আমার একটা 14 আছে, ওই জন্য 14কে আর ভাঙলাম না। 16কে তো লেখাই যায় 4 ইন্টু 4। আর 12কে কি লিখতে পারবো? 12কে লিখতে পারবো 2 ইন্টু 2 ইন্টু 3। আমি এরকম ভাবে ভাঙছি, কোনো ব্যাপার না। তোমরা চাইলে একদম ক্ষুদ্র ক্ষুদ্র আকারেও ভাঙতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখো, এই একটা 3, এই একটা 3, দুটো 3-এর জন্য একটা 3, এই 14, এই 14-এর জন্য একটা 14, এই 4, এই 4-এর জন্য একটা 4, আর এই 2, এই 2-এর জন্য একটা 2। তাহলে কত হচ্ছে আলটিমেটলি? এই সবগুলো গুণ করে পাওয়া যাচ্ছে 336, অর্থাৎ 366 বর্গ কি হবে? সেন্টিমিটার না মিটার হবে? দেখে নাও, বলেছে মিটার, তাহলে এত মিটার হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি? এই ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার আমায় কি বার করতে হবে? বলেছে যে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে কত খরচ। তাহলে এরপরের লাইন আমাদের কি হতে পারে সেটা তো আমরা জানি। সুতরাং 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ কত? খরচ হচ্ছে, দেখো বলে দিয়েছি, ওর 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হচ্ছে 5 টাকা। 5 টাকা। তাহলে আমার কত বর্গমিটার মোট? 336 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ কত হবে? নিশ্চয়ই 5 ইন্টু 336। 5 ইন্টু 336 কত? 5 ইন্টু 336 মানে হচ্ছে দেখো 1680 টাকা। 1680 টাকা হয়ে যাচ্ছে 5 বর্গমিটারে খরচ। তাহলে আমরা ফার্স্ট পার্টটা কমপ্লিট করে ফেললাম। এটা গুন গুন করে নিজেরা দেখে নেবে। এবার আমরা দ্বিতীয় আর একটা উত্তর চেয়েছে, সেটা আমরা করব। এটা আগে আপাতত তোমরা মুছে নাও, তারপর আমি এটা পজ করে টুকে মুছে নাও, তারপর আমি আসছি। দেখো, এবার আমাদের দ্বিতীয় পার্ট বলছে, পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত, না সরি, দুয়েরটা, ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশ তৈরি করার জন্য, গেট তৈরি করার জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধারে বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসেবে কত খরচ পড়ে? ভালো করে দেখো কি বলেছে। বলেছে বৃহত্তম গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে, ধরো এই পোর্শনটা, এখানটা এইখান থেকে এইটুকু ছেড়ে দিচ্ছে, মানে এই জায়গাটুকু ফাঁকা, গেট তৈরি করবে। আর বাকি জায়গা কি করে? চারিদিকে বেড়া দিয়ে ঘিরে দেবে। তাহলে গেট তৈরি করে মানে কি? মানে গেটের লেন্থটা কত? গেটের লেন্থটা হচ্ছে 5 মিটার। এবারে
তাহলে আমায় দেখো কি বলেছে, 5 মিটার জায়গা ছেড়ে দেবো আমি, তার মানে টোটাল এই যা দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য মানে কি, টোটাল পরিসীমা যা আছে তাই, পরিসীমা তো আমরা বার করেই রেখেছি, কত পরিসীমা, 84। তাহলে 84 থেকে যদি 5 বিয়োগ করে দিই, তার মানেই বেরিয়ে যাচ্ছে বাকি কতটা দৈর্ঘ্যের বেড়া লাগবে। ভালো করে বোঝো যে বেড়া তো পরিসীমায় দেয়, তা পরিসীমা পুরোটা লাগছে না, কারণ 5 মিটার জায়গা ছাড়তে বলেছে, কারণ এই জায়গাটায় গেট তৈরি হবে, যে জায়গায় গেট তৈরি হয় সে জায়গাটা তো ফাঁকা রাখতে হয়, ওই জন্য ওই জায়গাটায় বেড়া পড়বে না। তো বাকি জায়গাটা অর্থাৎ 5 মিটার জায়গা ছেড়ে দিলে, অর্থাৎ টোটাল লেন্থটা হচ্ছে দাদা 84, 84 থেকে গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে দিলে তাহলে কত পড়ে থাকে, 84 থেকে 5 বিয়োগ করলে যত সেটাই হবে। তাহলে আমরা কি বলেছি একটুখানি দেখে নিই, 4 ধার বেড়া দিতে প্রতি মিটারে 18 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে, তাই তো। সুতরাং 5 মিটার বাদে বাকি পরিসীমা, এরকম বলতে পারি আমরা, 5 মিটার বাদে বাকি পরিসীমা, টোটাল পরিসীমা ছিল 84, তার থেকে 5 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 79 মিটার। এরপরে স্টেপ আরো সোজা, বলেছে প্রতি মিটারে 18 টাকা খরচ, ওই একই পদ্ধতি আমরা অবলম্বন করব। সুতরাং 1 মিটার বেড়া দিতে খরচ, 1 মিটার বেড়া দিতে খরচ, কত খরচ, 18 টাকা। আর আমার কত মিটার বেড়া লাগবে, 79 মিটার বেড়া দিতে খরচ, কত হবে, নিশ্চয়ই 18 ইন্টু 79। তাহলে 18 ইন্টু 79 কত হচ্ছে, 1422 টাকা, 1422 টাকা। তাহলে হয়ে গেল আমাদের দ্বিতীয় পার্ট, এটাও টুকে নাও, অঙ্কটা শেষ হয়ে গেল এখানেই। তো এরপর আমরা 11 নম্বর অঙ্ক শুরু করব। তো দেখো 11 নম্বর অঙ্ক শুরু করার আগে আমরা তোমাকে একটুখানি ছোট একটা ক্যালকুলেশন হিসেবে একটু দেখিয়ে দিই। অর্থাৎ এখানে আমরা ক্লাস 10-এর করণী বলে একটা চ্যাপ্টার আছে, রুট ফুট দিয়ে কাজকর্ম হয়, সেই রুটের ভেতরে যোগ বিয়োগ গুণ ভাগ একটু আমাদের জানতে হবে, নাহলে কিন্তু এরপরের স্টেপগুলো করা যাবে না। তো আমরা দেখো একটু রুটের ক্যালকুলেশনগুলো একটু দেখিয়ে দিই যে রুটের ক্যালকুলেশনগুলো কিভাবে হয়। রুটের ক্যালকুলেশন এরকম হয়, ধরো √3 সঙ্গে √5 যোগ করলে কত হয়, √3 সঙ্গে √5 কিন্তু যোগ হয় না, ওকে। তাহলে √3 সঙ্গে কি যোগ হবে, একমাত্র √3 যোগ হবে, √3 সঙ্গে একমাত্র √3 যোগ হবে। যেরকম ধরো এটা x এটা y, x আর y কখনো যোগ হয়, হয় না তো, কারণ এটা √3 এটা √5, এটাও x এটা y, তাহলে যোগ হবে না। তাহলে এটা যদি x হয় তাহলে এটাও x, তাহলে x x তো যোগ হয়, তাহলে √3 যোগ হয়ে কত হয় বলো তো, যেরকম x x যোগ হয়ে কত হয়, x x যোগ হয়ে 2x হয়, ঠিক সেরকমই √3 যোগ হয়ে যাবে 2√3, সিম্পল কনসেপ্টের মাথায় রাখবে, ওকে। সেরকমই বুঝতে পেরেছো। তাহলে √2 সঙ্গে √3 যোগ হবে, নিশ্চয়ই হবে না, এটা x এটা y দুজনের মধ্যে কখনোই যোগ হবে না। এবার যদি আমরা √2 সঙ্গে যদি √2 যোগ করি তাহলে কিন্তু যোগ বিয়োগ হবে, এটাও যদি x হয় এটাও যদি x হয় কি হবে, 2√2x হবে, তাহলে এটাও কি হবে 2√2। আর একটু গভীরভাবে আমি বলি, ধরো আছে 3√2 প্লাস 5√2 এরকম আছে, তাহলে কি যোগ বিয়োগ হবে, দেখে বলো তো, এটাও √2 এটাও √2, তাহলে তো যোগ বিয়োগ হবে, তাই না। মনে মনে ভাবো তাহলে কত হবে উত্তর, একটু না ভাবলে মনে মনে ভাবো 3x আর এটা 5x, 3x আর 5x যোগ করে কত হয় 8x, তাহলে এটা হয়ে যাবে 8x মানে হচ্ছে √2। এইরকম যোগ বিয়োগ হয় রুটের সংখ্যার, ওকে। এবার আমরা দেখো গুণ দেখাচ্ছি, গুণটা কিন্তু ইজি, গুণটা কিন্তু হবে কিরকম, এই √3 সঙ্গে √5 যদি গুণ করো তাহলে কিন্তু গুণ হবে কিরকম, যেমন x ইন্টু ওয়াই করলে কি হয়, x ইন্টু ওয়াই গুণ হয় না, গুণ হয় কত হয়, xy হয়, ঠিক সেরকমই রুটের ভেতরের গুণগুলো কিরকম হয় বলতো, রুটের ভেতরে ভেতরে গুণ হবে আর রুটের বাইরে বাইরে গুণ হবে কিরকম, দেখো এটা গুণ করলে কত হয় বলতো, √3×5=15 হবে। যদি আমি এরকম দিই 2√3 ইন্টু 3√5, ধরো এরকম আলাদা আলাদা দিলাম, এখানেও মনে রাখবে সেই একই উত্তর, রুটের বাইরে বাইরে গুণ হবে, অর্থাৎ 3 দুগুণে কত হবে 6, আর রুটের ভেতরে ভেতরে 3×5 কত হবে, 3×5 হয়ে যাবে 15, তাহলে এটা যাবে 6√15, এইরকম রেজাল্ট হবে কিন্তু, ওকে। তাহলে এই হচ্ছে করণীর গুণ এবং করণীর যোগ বিয়োগ। কিন্তু আমাদের এখানে মেন যেটা দেখাতে হবে এখানে তোমাদের, সেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে ধরো এই গুণের কনসেপ্টেই আসছি, ধরো √3 সঙ্গে √3 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো গুণ করলে আমি এক্ষুনি এই নিয়মের অনুসারে ভাবো যে √3 গুণ করলে রুটের ভেতরে ভেতরে গুণ হবে, তাহলে 3×3 কত হবে, 9 হবে। এবার আমরা √9 মানে কত জানি, √9 মানে কিন্তু 3 জানি, আমরা আর গভীরে যাব না। তার মানে দেখো একটা কথা কি, যদি সেম করণী যদি গুণ করা হয়, মানে √3 গুণ করলে ডাইরেক্ট তুমি বলবে কি কত হবে, 3 হবে, ঠিক সেরকমই যদি আমরা √2 সাথে √2 গুণ করি তাহলে কত হবে, 2 হবে, ঠিক সেম কনসেপ্টে, ওকে। এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবে, এই ছোট্ট লজিকটা একটু টুকে নাও খাতায়। এরপর আমরা নেক্সট অঙ্ক 11 নম্বর অঙ্কে নিয়ে আসছি। এরপর আমরা তাহলে চলে এসেছি 11 নম্বর অঙ্কটায়, দেখো ভালো করে পড়ো কি বলেছে। বলেছে শাকিল একটি ত্রিভুজ এঁকেছে, যে ত্রিভুজটার নাম দিয়েছে PQR। আমি ত্রিভুজটা একটু বড় করেই আঁকছি, কারণ বড় করে না আঁকলে এটা বুঝতে পারবে না। এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, PQR, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় খুব আসে। আমি ওই সমবাহু ত্রিভুজ মাথায় রেখে নেন, সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে, অন্তস্থ মানে ধরো এরকম আমার জায়গায় একটা বিন্দু আছে,
ভেতরে যে কোনো জায়গায় হতে পারে, বিন্দুটা এখানে নিতে পারে, এখানে নিতে পারে, যে কোনো জায়গায় নিতে পারে, আমি এরকম জায়গায় নিলাম। এই বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলোর উপর লম্ব অঙ্কন করেছি, মানে এই বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব, এটার নাম ধরা দিয়ে দাও এ। এই বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব, এটা ধরো দিয়ে দাও বি। আর এই বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব, এটা ধরো দিয়ে দাও সি। তাহলে ত্রিভুজের এই অন্তস্থ বিন্দু থেকে তিনটে বাহুর উপর যে লম্ব অঙ্কন করেছি, সেই লম্বর দৈর্ঘ্য বলেছে প্রথমটা 10, তারপরটা 12, তারপরটা 8। এটা সবচেয়ে ছোট, আমি এটা 8 দিচ্ছি, এটা আমি 10 দিচ্ছি, এটা আমি 12 দিচ্ছি। বুঝতে পেরেছো? 8, 10, 12 ক্লিয়ার। তুমি যে কোনো কিছু দিতে পারো, কোনো ব্যাপার না যে ছোটটাই 8 দিতে হবে, তোমার যে কোনো ইচ্ছা। এবার বলেছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, এই √3/4 × বাহু স্কয়ার। কিন্তু আমার কাছে কি দেয়া নেই? বাহু কিন্তু আমাকে দেয়া নেই। তাহলে আমাকে কি দেয়া আছে? আমাকে দেয়া আছে অন্তস্থ কোনো বিন্দু থেকে এই বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেয়া রয়েছে। তাহলে আমাকে বুদ্ধি করে এই লম্ব থেকে আমাকে যে করে বাহু বার করতে হবে। তো এটা কি করে করবো? দেখো, ফার্স্টে আমরা বাহু তো এক্স ধরে নিচ্ছি। ধরি ত্রিভুজের বাহু সমান সমান এক্স। কি হবে? একক। একক ধরে নাও সেন্টিমিটার আছে, সেন্টিমিটারই থাক। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 × x²। এটা হয়ে যাচ্ছে ক্ষেত্রফল। ঠিক বললাম তো? তাহলে এটা ক্ষেত্রফল হয়ে গেছে, একটা বার করে নিয়েছি। এরপর এক্স যেহেতু ধরেছি একটা শর্তানুসারে আসবে, এটা তো আমরা জানি। এরপর দেখো, এরপরে হচ্ছে আসল কাজ। এবার আমরা একটা কি করব, এবার আমরা একটুখানি বুদ্ধি করে এই বিন্দুর সাথে এটা, এই বিন্দুর সাথে এটা, আর এই বিন্দুর সাথে এটা জুড়ে দিলাম। অর্থাৎ ওই মিডিল পয়েন্টের সঙ্গে কোণাগুলো জুড়ে দিয়েছি। ধরো এই বিন্দুটার নাম আমি দিয়েছি ও, সাপোজ। ওকে, তার মানে ও এর সাথে কিউ, ও এর সাথে আর, আর ও এর সাথে পি যুক্ত করে দিয়েছি। দেওয়ার পর দেখো তিনটে আলাদা আলাদা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা। এই একটা ত্রিভুজ, মানে ত্রিভুজ ও কিউ আর। দেখো ভালো করে, ও কিউ আর, বুঝতে পারছো কোন ত্রিভুজটা? ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রফল, মানে তিনটে ছোট ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা ত্রিভুজ হচ্ছে ও কিউ আর, ও পি আর, ও পি কিউ। বুঝতে পারছো? তিনটে আলাদা আলাদা ত্রিভুজ। তাহলে ফার্স্টে আমরা ও কিউ আর এর ক্ষেত্রফল বার করব। ও কিউ আর এর ক্ষেত্রফলে কোন ফর্মুলা ইউজ করব? হাফ ইন্টু ভূমি। ভূমি কি? ভূমি হচ্ছে কিউ আর। দেখো ভালো করে, ভূমি তো এইটা, আর এটাকে আমরা কি ধরেছি? এক্স ধরেছি। এটাই তো ত্রিভুজের বাহু, তিনটে বাহুই তো সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটেই তো এক্স হবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল ও কিউ আর, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি। ভূমি কি? ভূমি হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এক্স ইন্টু উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 8। বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা যদি কাটাকুটি করি কত হবে? এটা গুণ করলে দেখো হয়ে যাবে 4x। ক্লিয়ার? এবার এদিক থেকে ভাবো, এদিক থেকে ও পি আর, ভালো করে দেখো কোন ত্রিভুজটা? ও পি আর। তাহলে ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রফল, ও পি আর এর ক্ষেত্রফল কি হবে? একই পদ্ধতিতে তুমি যদি ভাবো, ভালো করে দেখো, এই ত্রিভুজটা, ঠিক আছে, একইভাবে হাফ ইন্টু ওদিক থেকে দেখলে ভূমি, দেখো ভূমি এটাই হবে, সেই এক্সই হবে ভূমি, তাই তো? আর উচ্চতা কি হবে? এটাকে বেঁকে রয়েছে, কিন্তু তুমি সোজা করে দাঁড় করাও, দেখবে ভূমি, এই পি আরটাই ভূমি হয়ে যাবে, আর ও বিটা হয়ে যাবে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 12, 2 দিয়ে 12 কাটলে 6। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 6x। এবার হচ্ছে 3 নম্বর, হচ্ছে এই ত্রিভুজটা ও পি কিউ। ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি দেখো এবারে ভূমি হচ্ছে কিন্তু এদিকে, সেটা এক্স, ইন্টু উচ্চতা কি? উচ্চতা হচ্ছে 10, হাফ ইন্টু ভূমি ইন্টু 10। কাটাকুটি যদি আমরা করি 5, তাহলে কত হবে? এটা যাবে 5x। এইবার দেখো ভালো করে, মূল ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ক্ষুদ্র ক্ষুদ্র তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করি, তাহলে ক্ষুদ্র তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে মূল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে কিনা? নিশ্চয়ই হবে। তাহলে আমি বলতে চাইছি এটা। সুতরাং দেখো, সুতরাং আমরা বলতে পারবো যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান, মানে ত্রিভুজ ও পি কিউ প্লাস ত্রিভুজ ও পি আর প্লাস ত্রিভুজ ও কিউ আর। এটাকে আমরা বলতে পারবো। দেখো তো, এই মূল ত্রিভুজটা মানে হচ্ছে এই বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজটা প্লাস এই ত্রিভুজটা প্লাস এই ত্রিভুজটা, এই তিনটে ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি আকারে বলতে পারবো নিশ্চয়ই, কারণ এই তিনটে ক্ষেত্রফলকে যোগ করলেই তো মূল ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। এরপর জাস্ট আমরা মান পুট করব। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত? এইটা বসিয়ে দিচ্ছি, √3/4 × x² ইজিক্যাল টু ওপি কিউ এর মান কত? 5x। ওপিআর এর ক্ষেত্রফল 6x, আর এটার ক্ষেত্রফল কত? 4x। এবার আমরা কি করব? এবার আমরা √3/4 × x²
আর এগুলো সব যোগ করলে কি হবে দেখো তো, এগুলো সব যোগ করলে হয়ে যাবে 4x 6x 15x। এবার আমরা একটু ছোট্ট করে কাটাকুটি করবো, কিরকম, এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে এখানে কিন্তু এখানে একটা এক্স পড়ে থাকছে। ওকে, এরপর দেখো এই এক্সটাকে আমি এপাশে রাখলাম, রেখে এই √3/4 ওপাশে নিয়ে যাচ্ছি। √3/4 ওপাশে গিয়ে কি হয়ে যাবে, ওদিকে দেখো 15 ছিল, আর √3/4 ওপাশে গিয়ে, এপাশে যেহেতু গুণ হয়েছিল ওদিকে গিয়ে ভাগ হয়ে উল্টে যাবে, উল্টে কত হয়ে যাবে 4/√3। এবার যদি আমরা গুণ করি দেখো, উপরে উপরে 4×15 কত হবে, 4×15 হবে 60, আর নিচে কত হবে, নিচে হবে √3, তাই তো? তাহলে আমাদের এক্স এর মান কিন্তু বেরিয়ে গেল। এবারে এক্স এর মানটা এখানে পুট করলেই কিন্তু আলটিমেটলি ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। ওকে, তো এর দুটুকুনে আমি ক্ষেত্রফল নিয়ে আসছি। তাহলে দেখো আমরা লিখে ফেলেছি ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল আলটিমেটলি কি হবে, √3/4 ইন্টু কি ছিল, ইন্টু হচ্ছে এক্স, বাহু স্কোয়ার। তাহলে বাহু মানে তো এক্স, এক্স এর মান আমরা বার করেই পেয়ে গেছি, কত, এক্স এর মান হয়েছে 60/√3, তার আবার কি, তার আবার স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো এটাকে, √3/4 ইন্টু এই 60/√3 কে আমরা দুবার লিখবো, স্কোয়ার আছে তো দুবার লিখবো, 60/√3 ইন্টু 60/√3। ওকে, এবার কি করবো আমরা ভালো করে দেখো, 4 দিয়ে 60কে কাটবো, 15 হবে। দেখো আমি এইটা গুণ করতে পারি, বা এটা কাটাকুটি করতে পারি, কাটাকুটি করে আমার লাভ নেই। তাহলে উপরে উপরে গুণ করলে দেখো কি হবে, 60 আর 15 আর √3, তাহলে 6×15 কত হবে, 6×15 হচ্ছে 900√3। উপরে দেখো গুণ করলে 15 আর 6 গুণ করলে হচ্ছে 900, 15 আর 60 গুণ করলে 900, আর তার সাথে √3। আর নিচে নিচে একটু আগে আমি দেখেছি, দেখো প্রথমেই শিখিয়ে দিয়েছি, √3 গুণ করলে কত হবে, 3 হবে। এবার এই 3 দিয়ে আবার একবার কাটবো, 900কে কাটলে কত হবে, 300। তাহলে আলটিমেটলি আনসার পেয়ে যাচ্ছি আমরা 300√3 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার এই অঙ্কটার উত্তর। তাহলে টুকে নাও সবাই। তো দেখো আমরা নেক্সট অঙ্ক চলে আসছি, আমাদের 12 নম্বর অঙ্ক। এটাও একটু ডিফিকাল্ট অঙ্ক, একটু ভালো করে বুঝতে হবে। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি 20 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলেছে, তাহলে এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়, দেখে বোঝাই যাচ্ছে এই দুটো বাহু সমান। এদের প্রত্যেকটার মান কত বলেছে, 20 সেমি, 20 সেমি, সমদ্বিবাহু প্রত্যেকের 20 সেমি, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান 45 ডিগ্রি। এটার কথাটার মানে কি, মানে এই যে সমান বাহুদ্বয় আছে তাদের মধ্যবর্তী যে কোণ, মানে এই কোণটার মান বলে দিয়েছে কত, 45 ডিগ্রি। এবার কি বলেছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করো। এবার দেখো ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল দেওয়া হলে কিন্তু খুবই কঠিন ব্যাপার, কারণ এখানে কোনো ফর্মুলাই কাজ করবে না। ওকে, বা এটা যদি তুমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাও ব্যবহার করতে চাও তাও কিন্তু পারবে না। কেন পারবে না, কারণ একটু ভালো করে বোঝো, ক্ষেত্রফলের ফর্মুলা ছিল √1/2 ইন্টু ভূমি ইন্টু √ওভার সমান বাহুর বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ। সেখানে একটা ভূমি চলে আসছে, ভূমিটা কিন্তু আমার দেয়া নেই। তাহলে আমায় কি করতে হবে, আমাকে বিকল্প কোনো উপায় আমায় বার করতে হবে, তাই তো? তাহলে এই বিকল্প উপায় আমরা কি করব, বিকল্প উপায় হচ্ছে এই বিন্দুটা থেকে এই বাহুটার উপর একটা লম্ব ফেলবো। কি ফেলবো, লম্ব, কারণ লম্ব মানেই এখানে 90 ডিগ্রি কোণ হয়, আমরা জানি, মানে বোথ সাইডেই হয়। আমার এ পাশটা দরকার মেন। তাহলে আমরা লিখি, ফার্স্টে কি লিখবো, ফার্স্ট ত্রিভুজটার নাম দিই, এটা এ দিচ্ছি, এটা বি দিচ্ছি, এটা সি দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে লিখতে হবে, ধরি ত্রিভুজ এ বি সি, একটু উপপাদ্যের মতো কিছুটা, ত্রিভুজ এ বি সি এর আমরা কোন বাহু দুটোকে সমান ধরেছি, এবি আর এসি বাহু সমান ধরেছি। তাহলে এবি ইজিক্যাল টু এসি ইজিক্যাল টু 20 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? এবার আরো কি ধরবো, যে সি বিন্দু থেকে এবি এর উপর ধরো এটা সিডি লম্ব, ঠিক আছে? সি বিন্দু থেকে এবি বাহুর উপর সিডি লম্ব অঙ্কন করলাম। এই কথাগুলো কিন্তু লিখতে হবে। ওকে, তাহলে সি বিন্দু থেকে এবি বাহুর উপর সিডি লম্ব অঙ্কন করেছি আমরা, ঠিক আছে? এবারে ভালো করে দেখো, এডিসি ত্রিভুজের কথা ভাবো, ত্রিভুজ এডিসি এর, ত্রিভুজ এডিসির কথা বুঝতে পারছো? কোন ত্রিভুজটা ভালো করে দেখে নাও, এডিসি। এই ত্রিভুজটার ভালো করে দেখো তো, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। এবার দেখো 180 ডিগ্রির মধ্যে এই কোণটা নিয়ে নিলে কত, 90, এই কোণটা নিয়ে বসে আছে 45, তাহলে এই কোণটা কত হবে আমাকে এটা বার করতে হবে, বা এই কোণটা কত হবে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? এই কোণটা কত হবে ভালো করে দেখো তো, একটু বুদ্ধি খাটালেই দেখবে এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি হবে, মানে যোগ বিয়োগ করে দেখো এটাও 45 ডিগ্রি, আমি তাও বার করে দিচ্ছি। দেখো ত্রিভুজ এডিসি এর এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ সি ডি। অ্যাঙ্গেল এ সি ডি ইজিক্যাল টু কি হবে, টোটাল তিনটে ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত, 180 ডিগ্রি, মাইনাস তার থেকে বিয়োগ হয়ে যাবে কি, এই কোণ দুটোর যোগফল বিয়োগ হয়ে যাবে, দ্যাট মিন 90 প্লাস 45। তাহলে যোগ করলে কত হবে দেখো তো, এটা যোগ করলে হয়ে যাবে কিন্তু 135 ডিগ্রি। 135
বিয়োগ করলে দেখবে এটা 45 ডিগ্রি হবে। তাহলে আমরা এসিডি কোণের মান বার করতে পেরেছি। এসিডি কোণের মান কত? 45 ডিগ্রি। এইবার আরো একটা থিওরি ভালো করে মাথায় ভাবতে হবে তোমাদের, যে ত্রিভুজের মানে দেখো এইবার এই কোণটা আর এই কোণটা সমান তো, ঠিক তো? তাহলে এবার ভালো করে ভাবো, এইটের একটা উপপাদ্য ছিল, এখানে কিছুটা জ্যামিতি কিন্তু কাজ করবে। এইটের একটা উপপাদ্য ছিল, মনে করে দেখো তো, যে ত্রিভুজের এই বাহুদ্বয় সমান সেই ত্রিভুজের কোণদ্বয় সমান হবে। মানে মনে করছে উপপাদ্যটা, যে একটি ত্রিভুজের যদি বাহুদ্বয় সমান হয় তাদের কোণদ্বয় সমান হবে। আবার এর উল্টোও হবে, অর্থাৎ যদি কোণদ্বয় সমান হয় তাহলে বাহুদ্বয় সমান হবে। এটা দেখো ক্লাস, মনে করে দেখো এইটে করেছিল উপপাদ্য। তাহলে দেখো এই ত্রিভুজটা, ত্রিভুজ এডিসির কথা যেহেতু আমরা ভাবছি, সেই ত্রিভুজের এই কোণটার সাথে এই কোণটা কি সমান। তাহলে এই কোণটার সাথে যদি এই কোণটা সমান হয় তাহলে কোন বাহু দুটো সমান হবে? একটুখানি ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান বলছি, তাহলে কোন বাহুদ্বয় সমান হবে? এই কোণের বিপরীত বাহু যে আছে আর এই কোণের বিপরীত বাহু যে আছে সেই বাহুদ্বয় কিন্তু সমান হবে। তাহলে কোন বাহুদ্বয় সমান হবে? এখানে ভালো করে দেখো, এই কোণের বিপরীত বাহুকে এডি, ভালো করে দেখো, সুতরাং আমরা কি লিখতে পারবো? এডি ইজিক্যাল টু, আর এই কোণের বিপরীত বাহুকে, এই কোণের বিপরীত বাহু দেখো এটা কি ডিসি, তাই তো, বা সিডি। বুঝতে পারছো কোন বাহুদ্বয় সমান? সুতরাং দিয়ে আমরা লিখে দিচ্ছি এডি ইজিক্যাল টু সিডি। সুতরাং আমরা বলতে পারবো কি? এডি ইজিক্যাল টু সিডি। বুঝতে পেরেছো? তাহলে এডি আর সিডি বাহুদ্বয় হয়ে গেল কি সমান। এবার আমরা কি করবো? ধরি এডি বলো বা সিডি বলো, এডি ইজিক্যাল টু সিডি কে আমরা এক্স ধরে নিচ্ছি, অর্থাৎ এই বাহু দুটোকে, এটাও আর এটাও, এই দুটো বাহুকে আমরা কি ধরে নিচ্ছি? দুটো বাহুকে কিন্তু আমরা এক্স ধরে নিচ্ছি। এইবার দেখো ভালো করে, এবার কি করব? এবার দেখো এ ডি সি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, স্পষ্ট, যেহেতু 90 ডিগ্রি কোণ এটা, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, কোনো সন্দেহ নেই। সুতরাং ত্রিভুজ এ ডি সি এর, বা এখানটা লিখতে পারো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এডিসি এর, সমকোণী ত্রিভুজ। ভালো করে দেখো সমকোণী ত্রিভুজ কেন? কারণ এটা সমকোণ, তাই তো। সমকোণী ত্রিভুজ যদি এটা হয়, ভালো করে দেখো ত্রিভুজটা এই দিক দিয়ে রয়েছে, এই যে ত্রিভুজটা, তার মানে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে কিন্তু ভূমি। ভালো করে দেখো, এটা কিন্তু ভূমি, আর এইটা কিন্তু কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে লম্ব, তাই তো। তাহলে আমরা সেই পিথাগোরাসের উপপাদ্য থিওরি, যেটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার, সেই থিওরিটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে ত্রিভুজ এডি, সমকোণী ত্রিভুজ এডিসি এর, ঠিক আছে, দেখো লম্ব মানে কি? লম্ব দেখো, লম্ব হচ্ছে সিডি, তাই তো, সিডি স্কোয়ার প্লাস ভূমিকে, ভূমি দেখো হচ্ছে এডি, তাহলে ভূমি হচ্ছে এডি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজকে দেখো 90 ডিগ্রির উল্টো দিকে অতিভুজ, দ্যাট মিন অতিভুজ হচ্ছে এসি, তাহলে কি? এসি স্কোয়ার। বা আমরা সিডির মান কত দেখো, সিডি আমরা এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এডি কত? এডির মানও আমরা এক্স ধরেছি, এক্স স্কোয়ার। আর 20, এসির মান দেখো কত? এসির মান হচ্ছে 20, তাহলে এটা হয়ে যাবে কি? এটা যাবে 20 স্কোয়ার। তাহলে দেখো এই দুটো যোগ করলে কি হয়ে যাবে? 2x স্কোয়ার ইজিক্যাল টু 20 স্কোয়ার কত? 20 স্কোয়ার হচ্ছে 400। এবার আমরা বাকি ক্যালকুলেশনটা এই পাশটায় করছি, দেখো এই পাশটায় করছি, এটা মুছে দিচ্ছি, বুঝতে পেরেছো আশা করি। তাহলে 2টাকে এবার এদিকে নিয়ে চলে যাবো, 2টা দিকে গেলে কি হবে বলো তো? এক্স স্কোয়ার ইজিক্যাল টু 400/2 মানে কত? 400/2 মানে কত? 200, 200, তাই তো। তাহলে এক্স ইজিক্যাল টু √200, ঠিক আছে। স্কোয়ারটা ওদিকে পাঠিয়ে দিলাম, স্কোয়ারটা ওদিকে পাঠিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 200 হয়ে যাচ্ছে। এইবার আমরা কি করব? 200কে ভাঙবো। 200কে ভাঙলে কত হবে দেখো তো? 200কে ভাঙলে কি লেখা যাবে? 200কে ভাঙলে 5 ইন্টু 5 ইন্টু 5 5 25, 2 ইন্টু 2 ইন্টু 5 5 25 আর 2 2 4 ইন্টু 2, এটা লেখা যাবে। তোমরা এরম এরম করে দেখে নেবে, এটা পাওয়া যাবে 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এক্স ইজিক্যাল টু আলটিমেটলি কত? এক্স ইজিক্যাল টু দেখো, দুটো 5-এর জন্য একটা 5, দুটো 2-এর জন্য একটা 2, আর একটা 2 ভেতরেই থেকে যাচ্ছে। তাহলে এক্স ইজিক্যাল টু 5 দুগুণে 10 আর এখানে √2, এটা এরকম থেকে যাচ্ছে। আপাতত এটা টুকে নাও, আমি পরে আসছি ক্ষেত্র। এবার দেখো আমরা চলে এসেছি লাস্ট ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, যেটা আমাদের বাকি রয়েছে। কোন ফর্মুলা ইউজ করবো? এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, ভালো করে দেখো, হাফ ইন্টু ভূমি কোনটা? দেখো যদি এইটাকে আমরা উচ্চতা ধরেছি, তাহলে এইটার উপর বেস করে ভূমি কি হবে? ভূমি হয়ে যাচ্ছে এবি, পুরোটা এখন কিন্তু ভূমি। ওকে, যেহেতু ত্রিভুজ এবিসির কথা বলছি, তাহলে এখন কিন্তু ভূমি হচ্ছে পুরো এবি বাহুটা। তাহলে হাফ ইন্টু ভূমি বলতে এবি, এবির মান কত দেখো? এবির মান কিন্তু 20, মনে করে দেখো প্রথমেই ছিল এবির মান 20 ছিল, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে কি? ডিসি, ডিসিটা কত? এক্স, এক্স এর মান আমরা একটু আগে বার করেছি, কত? সেটা হচ্ছে 10√2। তাহলে যদি আমরা কাটাকুটি করি, এটাও 10 হবে, তাহলে 10 10কে কত? 100√2। তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্সার। এর একক কি হবে? এর একক হবে সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ওকে, নাও তাহলে টুকে নাও। তো এরপর দেখো আমরা 13 নম্বর অঙ্কে চলে এসেছি। আশা করি 12 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তো 13 নম্বর অঙ্কটা দেখো, 13 নম্বর অঙ্কটা কিন্তু আরো কঠিন। এটা কিন্তু ক্লাস 9 এর নিয়ম থেকে করা যাবে না। আমি অনেক চেষ্টা করেছি ক্লাস 9 থেকে নিয়ম থেকে করা,
অর্থাৎ এখানে দেখবে ম্যাক্সিমাম স্কুলেও যদি করায় দেখবে এটা ক্লাস 10 এর নিয়মে চলে যাবে, অর্থাৎ ত্রিকোণমিতিকাল জিনিস দিয়ে না হলে হবে না এটা। তাও আমি তোমাদের একটা জায়গা ত্রিকোণমিতির অবধি যাবো না, আমি একটা জায়গা জাস্ট তোমাদের একটু মনে করে দিতে বলবো বা মনে রেখে দেবে নিয়মটা, সেইটুকু জায়গায় করে দিয়ে আমি দেখো বেরিয়ে আসছি অঙ্কটা। কি বলেছে দেখো 13 নম্বর অঙ্কটা, বলেছে যে ওই একই সমদ্বিবাহু ত্রিভুজ যার বাহুদ্বয় কিন্তু বলেছে এবার 20 সেমি করে, একইভাবে আগের বার যা বলেছিল এবারেও তাই, আমরা ত্রিভুজটা এবিসি ধরে নিচ্ছি এবং এই কোণটা বলে দিয়েছে কত, এবার 30 ডিগ্রি বলেছে, এই কোণটা এবার বলেছে কত 30 ডিগ্রি, তাহলে এইটাও 20 আবার এটাও 20। এবার দেখো তাহলে আমরা লিখি ধরি ত্রিভুজ এ বি সি এর এ বি ইজিক্যাল টু এসি ইজিক্যাল টু 20 সেন্টিমিটার। ওকে, আগের বার যেরকম ধরেছিলাম যে ত্রিভুজ এবিসি এর এ বি ইজিক্যাল টু এসি ইজিক্যাল টু 20 সেন্টিমিটার। এবং এখানে আমরা আবার সেই আগের বারের মতো কি করব, এই বিন্দু থেকে এই বাহুর উপর কি করবো আমরা লম্ব ফেলবো, মানে এটা 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে এবার এটার নামও সিডি দিয়ে দিচ্ছি আমি। ওকে, তো সি বিন্দু দিয়ে এ বি এর উপর সিডি লম্ব অঙ্কন করলাম। ওকে, ভালো করে দেখো, সি বিন্দু দিয়ে এ বি এর উপর সিডি লম্ব অঙ্কন করে ফেলেছি। এইবার কি করব আমরা, এবারে এই অ্যাঙ্গেলটা মার করবো, আগের বার যেরকম বার করেছিলাম এই অ্যাঙ্গেলটা কত হবে একটু ভেবে নিই। ত্রিভুজের তিনটে কোণের যোগফল ঠিক একইভাবে 180 ডিগ্রি, তো ত্রিভুজটার নাম হচ্ছে কি ত্রিভুজ এডিসি, একই উত্তর হবে ত্রিভুজ এডিসি এর অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি ইজিক্যাল টু, ঠিক একই ক্যালকুলেশন 180 মাইনাস এবারে 90 প্লাস 30, 90 প্লাস 30 কত হয় 180 মাইনাস 120, বিয়োগ করলে কত হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটার মান আমরা পেয়ে যাচ্ছি কত 60 ডিগ্রি। ওকে, এইবার ভালো করে দেখো, এইবারই হচ্ছে বোঝায় বিষয়টা, সেটা হচ্ছে ক্লাস 10 এর নিয়মে আমি আর যাবো না, তোমরা এই লাইনটা জাস্ট একটু মনে করে দেবে। সুতরাং ভালো করে মনে রাখবে যে যেহেতু এই কোণটার দ্বিগুণ এইটা, ভালো করে দেখে নাও, ভালো করে শোনো, এই কোণটা, এই কোণটার দ্বিগুণ এইটা, সুতরাং এই বাহুটার মান কি বললাম সিডি ইজিক্যাল টু হাফ অফ এসি হবে, এটা মনে রেখে দেবে, কি হবে হাফ অফ এসি, অর্থাৎ এই বাহুটার মান এই বাহুটারও অর্ধেক হয়ে যাবে, বুঝতে পেরেছো? ভালো করে দেখে নাও যে সিডি অর্থাৎ এই যে এই বাহুটার মান এই বাহুটার কিন্তু কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। এটা কিন্তু ক্লাস 10 এর একটা নিয়মে আছে, ত্রিকোণমিতির নিয়ম লাগিয়ে এটা হচ্ছে, তোমাদের অত জানতে হবে না ত্রিকোণমিতি, শুধু এই লজিকটা এই জায়গাটাকে হয় লাইনটুকু একটু মাথায় রেখে দেবে যে এই বাহুটার মান এর 90 ডিগ্রি কোণের উল্টো দিকে যে বাহুটা অর্থাৎ অতিভুজটার দ্বিগুণ, অতিভুজটার অর্ধেক হয়ে যাবে। ওকে, তাহলে এসি দেখো এসির মান তো আমরা জানি, এসি তো আমরা 20 ধরেই বসে আছি, কত 20, এবার যদি 2 দিয়ে 20 কাটি কত হবে 10 হবে, তাহলে কত পাচ্ছি এটা 10 সেমি। আশা করি বুঝতে পেরেছো, কি বললাম লম্বর মানটা অতিভুজের অর্ধেক, মাথায় রেখে দেবে। ওকে, এবার দেখো আমরা কি করব, তাহলে 10 সেমি হয়ে গেল, এবার আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা সেই একই ফর্মুলা ইউজ করব, হাফ ইন্টু ভূমি, দেখো এবারেও ভূমি আমরা এটাকে ধরছি, তাহলে 20, ভূমি হচ্ছে 20 ইন্টু উচ্চতা, উচ্চতা দেখো উচ্চতা তো সিডি, সিডির মানে এই যে বার করছি কত 10, তাহলে 2 দিয়ে 10কে কাটলে কত হচ্ছে 5, আর 5 20 কত 100, তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। একক কি হবে, একক ওই সেন্টিমিটারই, তাহলে মানে এটা কি হবে একক বর্গ সেন্টিমিটার। শুধু এই জায়গাটা মাথায় রেখে দেবে, হ্যাঁ, যে যদি এই কোণটার দুগুণ এই কোণটা হয় তাহলে এই বাহুটার মান এই বাহুটার অর্ধেক হবে, মনে থাকবে, এই ছোট্ট লজিকটুকু মাথায় রেখে দেবে শুধু, নাও টুকে নাও। আচ্ছা নেক্সট দেখো, এবার আমরা 14 নম্বর অঙ্ক নিয়ে চলে এসেছি, এটাও কিন্তু একটা ডেঞ্জার অঙ্ক, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে কিছু বেসিক অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় খুব আসে, তার মধ্যে যেমন ওই সাকিল দিয়ে যেটা করলাম মানে 11 নম্বর অঙ্কটাও খুব আসে পরীক্ষায়, আর এই 14 নম্বর এই 12-13-এর মধ্যে 12টা খুব আসে। আর আকাশে একটু ডিস্টার্ব করছে, মানে খুব মেঘ ডাকছে, এই কারণে একটু হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে, সবাই সাউন্ড যদি শুনতে পারেন একটু কানে হেডফোন লাগিয়ে নাও, কিছু করার নেই। আচ্ছা 14 নম্বরের প্রবলেমটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সমান সমান ইম্পর্টেন্ট। 11, 12, 14 এই তিনটে অঙ্ক এই চ্যাপ্টারের একদম কমন পার্ট, মানে ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই তিনটে অঙ্কের মধ্যে চলে আসে। তো দেখো 14 নম্বর অঙ্কটা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, খুব ডিফিকাল্ট, সমকোণী আবার সমদ্বিবাহু, আগের দিন এটা সমকোণী সমদ্বিবাহুর কেস করেছিলাম, তাহলে দেখো সমকোণীও মেনটেন করেছি, আবার সমদ্বিবাহু মানে এই বাহুটা আর এই বাহুটা সমান বাহু ধরে নিলাম, ঠিক আছে, কারণ অতিভুজটা তো সবচেয়ে বড় হয়, এটা কোনো বাহুর সঙ্গেই সমান হতে পারে না, তার মানে আমাকে আদার দুটো সাইডকে সমান ধরতে হবে, আমরা নাম দিয়ে দিচ্ছি এবিসি। ওকে, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেটা ওরা বলে দিয়েছে, যার এবি হচ্ছে এক্স ধরেছি, এসিও আমরা কিন্তু এক্স ধরেছি, তাহলে আমরা লিখে দিই সমকোণী ত্রিভুজ এবিসি এর
এ বি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু এক্স ধরে নিয়েছি আমরা, ঠিক আছে। এখানটায় ব্র্যাকেটে লিখে দিচ্ছি ধরি, এখানটা লিখে দিচ্ছি ধরি, তাহলে এটা আমরা এক্স ধরে নিয়েছি। এইবার দেখো আমরা অতিভুজটা বার করবো, ওকে। আগে সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, মানে থিওরিটা যদি অ্যাপ্লাই করি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকাল টু কি অতিভুজ স্কয়ার। সুতরাং আমরা বলতে পারবো কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকাল টু কি এসি স্কয়ার। দেখো এবির মান আমরা এক্স ধরেছি, সুতরাং এক্স, বিসির মানও আমরা এক্স ধরেছি, তাহলে এক্স, আর এসির মান আমরা জানি না, আমরা এসির মানই কি বার করবো, ওকে। তাহলে এক্স স্কয়ার যোগ করলে কি হয়ে যাবে 2x স্কয়ার, আর এদিকে কি আছে এসি মানে এসি স্কয়ার। এবার দেখো স্কোয়ারটা যদি এদিকে পাঠিয়ে দিই কি যাবে √2x স্কোয়ার ইজ ইকাল টু এসি, এটাকে ঘুরিয়ে নিতে পারো তোমার সুবিধার্থে, বা এসি ইজ ইকাল টু √2x স্কোয়ার, ঠিক আছে। এইবার একটু ভালো করে বোঝো, এখানে একটু বোঝার আছে। যদি বলি √3 তার স্কোয়ার কত, এবার তোমরা ভাববে যে স্কোয়ার মানেই তো এরকম লেখা যায় যে √3 ইন্টু √3, তাই তো। আর একটু আগে আমরা দেখেছি যে √3 মানেই কত, √3 মানেই হচ্ছে 3। তাহলে কি আমরা এটা ডাইরেক্ট বলতে পারবো না যে √3 তার স্কোয়ার ইজ ইকাল টু 3? বা একটা কথা মনে রেখে দেবে, স্কোয়ার আর রুট এলিমিনেট হয়ে যায়, এলিমিনেট হয়ে গিয়ে শুধু 3 বেরিয়ে যায়। এখানে আমরা ঠিক সেই লজিকটা কাজে লাগাবো। দেখো এই জায়গাটায় ভালো করে দেখো, 2টা কিন্তু বেরোতে পারবে না, কারণ 2 এর মাথায় কিছু নেই, কিন্তু এক্স এর মাথায় স্কোয়ার আছে, তাই এক্স বাইরে বেরিয়ে যাবে। ঠিক এরকম যেরকম এখানে দেখো 3 রয়েছে, 3টা যেরকম বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক এরকমই এটার মাথায় স্কোয়ার আছে। বা এত কিছু না বুঝতে পারলে অসুবিধা নেই, তুমি এটা এরকম করো না, 2 ইন্টু এক্স করতে পারবে তো। এবার দেখো দুটো এক্স এর জন্য তো একটা এক্স বাইরে বেরিয়ে যাবে, তাহলে x√2, না এত কিছু বোঝারই ঝামেলা নেই, না চাইলে না বুঝো কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এসির মান পেয়ে গেলাম কত x√2, তার মানে এসি মানে কোনটা, এটা কত, এটা x√2, ঠিক আছে। সুতরাং ত্রিভুজ এবিসি এর পরিসীমা আমরা এবার কি বার করবো, পরিসীমা। ওরাও দেখো পরিসীমা বলে দিয়েছে, তাই আমরা এবার কি বার করবো, পরিসীমা বার করবো। পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে 3টে বাহুর যোগফল, তার মানে x + x√2, ঠিক তো। তাহলে দেখো এই দুটো এক্স যোগ করলে হয়ে যাচ্ছে 2x, আর এইটা তো x√2 দেয়াই রয়েছে। তাহলে যদি আমরা x কমন নিই তাহলে কি হচ্ছে 2 + √2 কিন্তু ব্র্যাকেটের ভেতরেই থেকে যাচ্ছে। তোমরা আবার এই এক্সটা এর মধ্যে নিয়ে নিও না, কারণ এই এক্সটার সঙ্গে কিন্তু √2 লেগে রয়েছে, সেই জন্য এই দুটো এক্স যোগ করে 2x + x√2। তাহলে আমাদের মতে পরিসীমা কত পাচ্ছি আমরা, x + 2 x × 2 + √2, আমাদের মতে পরিসীমা এটা। আর ওরাও একটা পরিসীমা বলে দিয়েছে, তাহলে আমাদের পরিসীমার সঙ্গে ওদের পরিসীমা কি করে দেবো, ইকুয়াল করে দেবো। দেখো FD2 নাও, তারপর আমরা মুছে আসছি। তাহলে দেখো আমাদের মতে পরিসীমা হচ্ছে x × 2 + √2, আর ওদের মতে পরিসীমা কত বলে দিয়েছে দেখো √2 + 1। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে, হ্যাঁ এই অঙ্কটার মধ্যে এই জায়গাটাই সবচেয়ে টাফ। এবার যদি আমরা x = বার করি, মানে এদিকে √2 + 1 রয়েছে, আর এইটা কি, এটা তো x এর সঙ্গে গুণ হয়েছিল, তাহলে ওদিকে কি হয়ে যাবে, তলায় চলে যাবে, মানে 2 + √2, ওকে। এইবার দেখো এইবার হচ্ছে আসল কাজ। আচ্ছা এটাকে আমি আসল কাজটাকে আমরা পরের লাইনে করছি। 2 + √1 √2 + 1/2 + √2 তো ছিল, তাই তো। এরপর আমরা কি করবো দেখো, এর উপর নিচে 2 - √2 দিয়ে গুণ করে দেবো। পুরো সমীকরণটা যা ছিল ভালো করে দেখো, তার উপর নিচে আমরা 2 - √2 দিয়ে গুণ করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এইটা তো ছিলই, আর এর উপর নিচে 2 - √2 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি। গুণ করলে কি হবে একটু ভালো করে দেখে নাও, এইটাকে a ভাবো, এইটাকে b ভাবো, তাহলে কি হচ্ছে a + b × a - b, এটা কি a² - b² ফর্মুলা পড়ে যাচ্ছে, তার মানে a² - b²। আশা করি বুঝতে পেরেছো, a² - b²। কিন্তু উপরেরটা কোনো ফর্মুলা পড়ছে না, উপরেরটা প্লেন গুণ হবে, সেই গুণ ভালো করে দেখো। গুণটা আমি আজকে শুরুতেই কিন্তু করণীর ব্যাপারটা, হিসাবটা রুটের যোগ বিয়োগ গুণ ভাগটা শিখিয়ে দিয়েছি, তো ভালো করে দেখবে। ফার্স্টে গুণের নিয়ম কি, ফার্স্টে এই √2 দিয়ে এই দুজনকেই গুণ হয়, ঠিক তো। তাহলে √2 দিয়ে 2 কে গুণ করলে মানে 2 × √2 কি হবে একটু ভালো করে বলো। দেখো এর ভেতর তো রুট নেই, আর এর ভেতর রুট আছে, রুটের বাইরে কত আছে, 1 আছে। তাহলে আমরা জানি বাইরে বাইরে গুণ হয় আর ভেতরে ভেতরে গুণ হয়, তাহলে এর পেছনে কোনো রুটের সংখ্যা নেই, তাহলে এই সংখ্যাটা যাচ্ছে এর সঙ্গে গুণ হয়ে কি হয়ে যাবে, 2√2 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা গুণ করলে কি হবে 2√2। এরপর √2 দিয়ে আবার √2 কে গুণ, ভালো করে বলো তো, √2 দিয়ে √2 কে গুণ করলে কি হয়, 2 হয়, আমরা জানি সেটা। এই গুণটা মিটে গেল। এরপর আমরা কোন গুণ করব, এবার আমরা এই 1 দিয়ে এই দুজনকে, এবার বলো +1 দিয়ে এটা প্লাস আছে, +2 কে গুণ করলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস, 2 1 কে 2, ওকে। এবার 1 দিয়ে আবার এই -√2 কে গুণ করব, তাহলে একইভাবে প্লাসে মাইনাসে -√2। ভালো করে বুঝে নাও গুণটা, ঠিক আছে, ভালো করে দেখে নেবে গুণটা। এই গুণটা ভালো করে বুঝবে যে 2 × √2, এই 2 এর পেছনে যেহেতু কোনো রুট সংখ্যা নেই,
তাই এই দুইয়ের সাথে কিছু গুণ হবে না, এর বাইরে এক আছে ধরে নেওয়া যায়, এই বাইরে বাইরে গুণ হয়েছে, 2 × 2 আর √2। ওকে, এইবার দেখো ভালো করে, এইবার কি হবে, এইবার 2 স্কোয়ার কত, 2 স্কোয়ার 4, আর √2 স্কোয়ার কত, √2 স্কোয়ার 2। এবার উপরেরটা দেখো এখানে +2 -2 কিন্তু কেটে গেল। ওকে, পড়ে আছে কত, 2√2 -√2। আমরা যোগ বিয়োগে শিখিয়েছি যে 2√2 থেকে √2 যদি বিয়োগ করি তোমরা বলবে যে 2 অ্যান্সার, কিন্তু নয়, ভালো করে হিসাবটা সবসময় এক্স ওয়াই ভেবে নেবে। তাহলে 2√2 মানে ভাবো 2x, আর এটা ধরো x, তাহলে 2x থেকে x বিয়োগ করলে কি হয়, x হয় না? তাহলে x মানে কি, x মানেই তো আমরা √2 ধরেছি, ভালো করে দেখো। বা এরম ভাবো যে 2√2 মানে দুটো √2 ছিল, তার থেকে একটা √2 চলে গেল, তাহলে কটা √2 পড়ে আছে, একটা √2। তাহলে উপরটাই কিন্তু আলটিমেটলি এটা থেকে বিয়োগ করলে কি হবে, শুধু √2 হবে। এবার দেখো উপরে √2 রইলো, আর নিচেও দেখো এটা গুণ করলে, এটা 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তাহলে আমাদের পেয়ে গেলাম কি কি পেয়ে গেলাম, আমরা x এর মান পেয়ে গেছি, তাই তো? এবার আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। ক্ষেত্রফলটা আমরা বার করবো কিভাবে, আমরা এই পাশটাই করছি, দেখে নাও ক্ষেত্রফলটা কিভাবে বার করবো। পাশের পোর্শনটা মুছে দিলাম। তাহলে ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি দেখো x, x এর মানই তো এটা, তাহলে √2/2 ইন্টু উচ্চতা, উচ্চতাও দেখো x, তাহলে x এর মান ওটাই আবারও বসে যাচ্ছে √2/2। এবার দেখো গুণ করে দেবো, আমরা গুণ তো করতে পারি, 2 2 2 তিনটে 2 গুণ করলে কত হয়, 8 হয়। আর উপরে দেখো √2 গুণ করলে 2 হয়। এবার 2 দিয়ে 8কে কাটলে নিচে 4 হয়, উপরে 1 হয়, তার মানে কত হচ্ছে 1/4, 1/4 মানে কত, 0.25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলে কি কি চেয়েছে, এটার আমার দিয়েছে দেখো ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল তো বেরিয়ে গেল এটা, তাই তো? আর অতিভুজ, অতিভুজটা কি ছিল দেখো, x√2, x এর মান কত, তাহলে x এর জায়গায় এটা বসাচ্ছি, √2/2 ইন্টু আবার কি, ইন্টু আবার √2, ঠিক তো? একটুখানি বোঝার চেষ্টা করো ভালো করে, এর তলায় তো 1 আছে, তাহলে দেখো উপরে উপরে √2 গুণ করলে কত হয়, 2 হয়, আর নিচেও 2 আছে, তাহলে 2 2 কেটে কত হচ্ছে 1 আলটিমেটলি, তাহলে 1 সেন্টিমিটার। বুঝতে পেরেছি অতিভুজটা কি ছিল, x√2, x এর মানেই তো √2/2, তাহলে √2/2 ইন্টু আবার √2/1, মানে কি, তলায় তলায় গুণ করলে 2 × 2, আর উপরে উপরে গুণ করলে √2 গুণ করলে হয় 2, তাহলে 2 2 কত, 2 2 কেটেই কত 1। তাহলে আমাদের অঙ্কটা এখানে, আচ্ছা দেখো আমাদের আজকে 14 নম্বর অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। তাহলে ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ এই পোর্শনটা অর্থাৎ দ্বিতীয় পার্টের অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এখানে পার্ট 2 শেষ করলাম, এরপরের দিন আমরা পার্ট 3 অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং কমেন্ট, যার যেখানে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, যার যেখানে সমস্যা হবে কমেন্ট করবে, আমি যতদূর পারি সাহায্য করার চেষ্টা করব। নমস্কার।